আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সংঘাত বাদলে মার্কিন ঘাঁটি উড়িয়ে দিব বলছে ইরান। এদিকে ভারত পাকিস্তান কি সামুদ্রিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, জানাবো বিস্তারিত। আরও থাকছে ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষে জানিয়ে দিব আবারও 123 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সংঘাত বাদলে মার্কিন ঘাঁটি উড়িয়ে দিব বলছে ইরান। সংঘাত বাদলে ইরান আশেপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ খামেনির দেশ, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিজাদে। খবর রয়টার্সের। বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আরও বলেছেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশ অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করেই। এছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তেহরান সরাসরি ইসরায়েলের গোপন সামরিক স্থাপনাগুলোয় হামলা চালাবে। সোমবার এক বিবৃতিতে পরিষদ জানায়, ইরানি গোয়েন্দা বাহিনীর বহুমুখী ও কৌশলগত অভিযানের মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সংখ্যা গোপন ও গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়েছে। শীঘ্রই তা প্রকাশের হুমকিও দিয়েছে ইরান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার তথ্য প্রকাশের হুমকির মাধ্যমে মূলত তেহরান তেল আবিবকে সতর্ক করতে চাইছে। এদিকে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ রাখতে চায় না, তাই বারবার ইরানের পারমাণবিক হামলায় হুমকি দিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এতে সমর্থন বা অংশ নিতে প্ররোচিত করছে। তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হামলা চালানো থেকে বিরত থাকতে তেল আবিবকে সতর্ক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান কি সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, জানাবো বিস্তারিত। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিনের সীমিত সংঘাত ও তার পরবর্তী কূটনীতিক উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশের নৌবাহিনীর সক্রিয় অবস্থান বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আগামীতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতে নৌবাহিনীর বড় ভূমিকা থাকবে বলেও বিশ্লেষকরা মনে করছেন। খবর আল জাজিরার। 2025 সালে 30 মে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমানবাহী জাহাজ USS বিক্রম এগিয়ে পাকিস্তান হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, নীরব থেকেও ভারতীয় নৌবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ভাবুন তো, যখন এরা মুখ খুলবে তখন কি হবে। তার 2 দিন পর 1 জুন পাকিস্তান নৌবাহিনী একটি মহড়ার ঘোষণা দেয়, যেখানে তারা দেশের প্রধান বিমানবন্দরে এবং উপকূলে সাব কনভেনশনাল ও অ্যান্টি ট্যাঙ্ক হুমকি প্রতিহত করার অনুসরণ চালায়। এই প্রতিক্রিয়াগুলো ঘটে ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযান, ভারতের অপারেশন সিঁধু এবং পাকিস্তানের অপারেশন বেনিয়ামিন মারসুদ শেষ হওয়ার 3 সপ্তাহের মধ্যে। এপ্রিলের 22 তারিখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে এক হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত হন, যাদের অধিকাংশই পর্যটন ছিলেন। ভারত হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এরপর 7 মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যেখানে অন্তত 51 জন নিহত হয়। পরবর্তী 3 দিন দুই দেশ একে অপরের বিমান ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালায়। যদিও সংঘাতকালে দুই দেশের নৌবাহিনী সরাসরি জড়িত হয়নি, তবে তারা পরস্পরের গতিবিধির নজরে রেখেছে এবং সক্রিয় প্রস্তুতি নেয়। স্যাটেলাইট ফুটেজে দেখা যায় ভারতীয় বিমানবাহী জাহাজ USS বিক্রম আরব সাগরে পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছিল। পাকিস্তানও তার নৌবহর প্রস্তুত রাখে এবং একটি তুর্কি জাহাজ করাচিতে এসে যৌথ মহড়া চালায়। ভারত তখন একটি ব্লু রেড নেভি গড়তে চাইলে, অর্থাৎ এমন একটি নৌবাহিনী যেটি সাগর পাড়ি দিয়ে অভিযান চালাতে পারে। ভারতের নৌবাহিনীতে আছে 29টি বড় যুদ্ধজাহাজ, 2টি বিমানবাহী জাহাজ ও 18টি সাবমেরিন। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর তুলনামূলক ছোট ও প্রতিরক্ষামূলক। তাদের মূল লক্ষ্য উপকূলীয় এলাকায় এবং সামুদ্রিক বাণিজ্য রক্ষা করা। পাকিস্তানের নৌবাহিনীতে নেই বিমানবাহী জাহাজ স্টোয়ার, তবে আছে 11টি ফ্রিগেট এবং 18টি সাবমেরিন। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতের সংঘাতে নৌবাহিনী আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য এবং পাকিস্তানের মহড়ার সেই সম্ভাবনার ইঙ্গিতই দেয়।
তবে এমন সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিও তৈরি হতে পারে। পাকিস্তানি বিশ্লেষকরা মনে করছেন, ভারত যদি করাচির মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় তবে তা বড় ধরনের প্রতিক্রিয়া ডেকে আনবে। তবে সম্ভাব্য ভারত গোপনে নজরদারি চালিয়ে প্রয়োজন হলে হামলা চালাবে, যদি আবারও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। 1947 সালে 1951 পর্যন্ত 3টি যুদ্ধে ভারত পাকিস্তানের নৌবাহিনী বিভিন্নভাবে অংশ নেয়। 1951 সালে যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে ভয়াবহ হামলা চালায়। অনেক জাহাজ ধ্বংস হয় এবং পাকিস্তানের সাবমেরিন ঘাজি ডুবে যায়। ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীলতাদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। ঠিক কী কারণে এই অপসারণের কারণ তা বলেনি কর্মকর্তারা, তবে বিবিসির সাংবাদিক অংশীদার পিএস জানিয়েছে, তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত, তাই প্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এই প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কর্মীরা জানিয়েছেন, এই কারণেই কিছু আমেরিকাকে এ অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন আলোচনার সাম্প্রতিক দিনগুলোতে স্থগিত হয়ে গেছে বলে মনে হচ্ছে। সিবিএসকে কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস স্টিভ ইউকোরবার ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন। ইউসুফ মাস্টেরকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দেখা করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, আমরা আমাদের সকল দূতাবাসে কর্মীদের অবস্থান ক্রমাগত মূল্যায়ন করছি। আমাদের সর্বশেষ বিশ্লেষণের ভিত্তিতে আমরা ইরাকে আমাদের মিশন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছি। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। তারা কিছুতেই চায় না তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করুক। এজন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় উদ্যোগ নেয়। আলোচনার প্রস্তাব আসে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সে সঙ্গে হুমকি আসে, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে পিছু পা হবে না যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান, সংঘাত বাদলে দেশটি আশেপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। যেসব ঘাঁটি কোনো দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ খামেনির দেশ। এমন হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ হুসাইদি বলেছেন, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আরও বলেছেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, যেগুলো যেসব দেশে অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনাই করব না। আবারও 123 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও 123 জনের লাশ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সময়ে 474 জন আহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অব্যাহত আগ্রাসনে এখনও পর্যন্ত 55,104 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,27,394 জনে। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়, খবর আল জাজিরা ও এনাদোলুর। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কারণ উদ্ধারকর্মীরা এখানে পৌঁছাতে পারছেন না। এর ফলে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা 61,700-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গত 18 মার্চ থেকে গাজায় ফের আক্রমণ শুরু করে। নতুন এই দফায় ইসরায়েল 4,821 জনকে হত্যা ও 15,553 জনকে আহত করেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত সংঘর্ষ জ্ঞানের অভিযোগ আনা হয়েছে।
গোটা গাজা উপত্যকা এখনও চরম মানবিক সংকটে ভুগছে। টানা ২০ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধের মুখে সেখানে স্বাস্থ্যসেবা, পানি, বিদ্যুৎ ও খাদ্যের মারাত্মক ঘাটতি বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, অবরোধে তুলে নেওয়ার আহ্বান জানালেও গাজায় দখল এবং বর্বর ইসরায়েলের হামলা ও অবরোধ অব্যাহত রয়েছে।